আপনাদের সবাইকে কাটার মুকুটে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে মিথিলা মাহফুজ, আম, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। আম, আমি আজকে যে আলাপটা করতে যাচ্ছি আপনার সাথে মিথিলা, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ধরনের নারী বিদ্বেষী এক ধরনের মেসেজিং বা টার্গেটিং বা হ্যারাসমেন্ট দেখতে পাই, এবং শুধু নারী বিদ্বেষী না, ইনফ্যাক্ট আমরা লক্ষ্য করি যে এটা আসলে সমাজে যারাই নাকি মাইনরিটাইজড, সংখ্যালঘুটা তো আসলে মাইনরিটি, বাট যাদেরকে আর কি সংখ্যালঘু করা হয়, সো নারী এবং আর অন্যরা যারা সংখ্যালঘু হিসাবে সমাজে বসবাস করে, তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তীব্র বিদ্বেষ ছড়ানোর একটা টেন্ডেন্সি আমরা কিন্তু অনেক দিন থেকেই লক্ষ্য করছি। কিন্তু সেটা আবার আরেকটা স্টেজে আমরা পোস্ট জুলাই দেখলাম, 2024 সাল থেকে। তো সেইটাকে আপনি যদি একটু রাজনৈতিক সাংস্কৃতিক আহ, বিশ্লেষণ করেন, এটা আপনি কিভাবে দেখেন, কি ধরনের ট্রেন্ড হচ্ছে এটার সাথে, আম, সমাজে বিভিন্ন ধরনের যে পাওয়ার অ্যান্ড প্রিভিলেজের ব্যাপার আছে সেগুলোর সম্পর্কটা কি, সেটা নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। ধন্যবাদ কাটার মুকুটকেও আমার মতামত শুনতে চাওয়ার জন্য। ছোট করে যদি বলতে চাই তাহলে আমার কাছে এই যে আম, গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে যে এক ধরনের আম, কি বলবো, এক ধরনের পুরুষালিতা বা এক ধরনের পুরুষালী সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি রাজনীতি এবং সমাজের নানা স্তরে। হ্যাঁ, যেগুলো আমার কাছে খুবই আমি খুবই শঙ্কিত। আম, কারণ এগুলো আমার কাছে এই ধরনের এক্সট্রিম পুরুষালিতা বা এই যে অ্যালফা মেল ধরনের একটা সংস্কৃতির উত্থান যে আমরা দেখতে পাচ্ছি। তারা ভীষণ ভায়োলেন্ট এবং ভীষণ ভাঙচুরবাদী। আম, এবং যে কোনো কিছুরই তারা ভায়োলেন্স ভায়োলেন্স দিয়ে তারা ডিল করতে চান বা ম্যানেজ করতে চান। এই ধরনের একটা সংস্কৃতির উত্থান আমাকে খুবই চিন্তিত করছে। এটা বহু বছরের এই যে কর্তৃত্ববাদী বা হাসিনার লম্বা একনায়কতন্ত্র, আম, এইটার একটা আমার কাছে মনে হয় যে ফ্যাসিবাদী প্রবণতা আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে তৈরি হয়েছে। সেইটার একটা প্রোডাক্ট বলবো। আম, বা সেইটার এইসবের মধ্যে দিয়ে উৎপাদিত এক ধরনের আম, পুরুষালী বা মাস্কুলিন কালচার আমরা দেখতে পাচ্ছি। আম, তো এই ধরনের একটা মাস্কুলিনিটির প্রবণতা হচ্ছে যে তারা লিঙ্গ লিঙ্গীয় রাজনীতিকে একদমই আম, অস্বীকার করে এবং তারা বলে যে সমাজে নারী এবং পুরুষ তাদের খুবই ট্র্যাডিশনাল রোলের বাইরে তাদের থাকার কথা না। ফলে আহ, যেই সব নারীরা জুলাই, নারী এবং অন্যান্য যাদেরকে আহ, সংখ্যালঘুকৃত করা হয়, তাদের যে আম, তাদের যে পার্টিসিপেশন বা অংশগ্রহণ বা তাদের যে কন্ট্রিবিউশন ছিল জুলাইয়ে 2024-এর গণ অভ্যুত্থানে, হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে, সেইটাকে তারা একদমই জাস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে তারা এটা তাদেরকে পাশ কাটে বা সাইড লাইন করে তারা এগিয়ে আসছে। এই এবং এই এই যে পাশ কাটানো বা এই যে এই নারীদের এবং অন্যান্য সংখ্যালঘু মানুষদের যে উপেক্ষা করা, সাইডলাইন করা এবং ঠিক আন্দোলনের পর থেকেই তাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করা, তাদেরকে শেমিং করা, তারা তাদের জীবনযাপন এবং তাদের পার্সোনাল লাইফ নিয়ে নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে আক্রমণাত্মক, হিংসাত্মক, আম, আম, কি বলে, উস্কানিমূলক এমনকি আচরণ করা, কথাবার্তা বলা, তাদের ব্যাপারে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো,
অস্থিরতা তৈরি করা, এগুলো সবই আমি দেখতে পাচ্ছি এই ধরনের একটা, এই পুরুষালী সংস্কৃতির খুবই খুবই কি বলবো, ক্যারেক্টারিস্টিক এক ধরনের। হুম হ্যাঁ। হুম হুম এবং আমার কাছে মনে হয় যে এই যে আমাদের সমাজে এত এই ধরেন এই ধরনের মাস্কুলিনিটি আমরা কাদের মধ্যে দেখতে পাই, বেশিরভাগই আমরা 20 থেকে 30 বা 30 প্লাস এরকম বয়সী আহ ছেলেদের মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পাই, বা পুরুষ, সিস হেটেরো পুরুষদের মধ্যে আমরা দেখতে পাই। এবং তাদের তাদের জীবনে আমরা দেখি যে এই যে এত বছরের এই যে লম্বা সময় ধরে মানুষের উপর দমন, নিপীড়ন, তাদের মর্যাদাহানি, মানে দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, লম্বা লিস্ট আর কি, ন্যায় বিচারের অভাব, অর্থনৈতিক অস্থিরতা, নিরাপত্তার অভাব, এবং নিজের এবং দেশের ব্যাপারে কোনো ধরনের কর্তাসত্তা না থাকা, মতামত না থাকা, এবং কোনো টেকসই, কোনো প্রমিসিং ভবিষ্যৎ না দেখতে পারা। কারণ আমাদের আহ বেকারত্বের অবস্থা খুবই খারাপ, আমাদের শিক্ষার মান ভীষণ ভীষণ প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ, আমাদের স্বাস্থ্য অবস্থা খারাপ, আমরা কি খেয়ে কি বিষাক্ত বাতাস পানি মাটির মধ্যে বেঁচে আছি, ক্লাইমেটের অবস্থা খারাপ। এগুলার কোনো সলিউশন আমরা, বা এগুলোর ব্যাপারে কোনো ধরনের সিনসিয়ার রাজনৈতিক এঙ্গেজমেন্ট বা রাষ্ট্রের তরফ থেকে কোনো ধরনের কোনো আম, মানে দমন পীড়ন, এর বাইরে আর লুটপাটের বাইরে তো মানুষ আর কিছু পায় নাই। জি হ্যাঁ ফলে এই ধরনের ছেলেদের মধ্যে এই এই যে এইসবের ব্যাপারে বরঞ্চ না তাকিয়ে, বা এই ধরনের ব্যাপারে অন্ধ থেকে, বরঞ্চ তাদের কাছে মনে হয় যে নারী এবং সংখ্যালঘু মানুষদের ডাইভার্সিটি হচ্ছে আসলে আসল সংকট সমাজের, এবং সেইটা যদি আমরা দূর করতে পারি বা তাদেরকে আমরা দমন করতে পারি, তাদেরকে মানে সাইডলাইন করতে পারি, তাহলে আমাদের সমাজ এক ধরনের নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পাবে এবং একটা ভালো অবস্থায় যাবে। এইটা ভীষণ প্রবলেম্যাটিক আর কি, আমার কাছে মনে হয়। তো ধন্যবাদ। হ্যাঁ জি, বলেন। আমি এখানে দুটো আপনি আম, একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে ধরলেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে এবং সারা বিশ্বেই আসলে যে ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মানে মানুষের বেকারত্ব বাড়ছে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। তো এই ধরনের এক ধরনের ক্রাইসিস মোমেন্টে তারা একটা মানে এনিমি খুঁজছে, এবং সেই এনিমিটা হচ্ছে যে এই যে সমাজে নারী বা সংখ্যালঘুরা। কিন্তু এখানে আমার আপনাকে দুটা ফলো আপ প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তারা খুঁজছে, কিন্তু আপনি কি মনে করেন না, কারণ আমি মনে করি সেটা হচ্ছে যে আম, বিভিন্ন ধরনের আমরা যদি ট্রেন্ড বা প্যাটার্ন লক্ষ্য করি, যে অনেক ক্ষেত্রে এই ধরনের মেসেজের রিসেপটিভিটি সমাজে আছে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বলাই যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এক ধরনের মানে অর্কেস্ট্রেটেড ভাবে বা সেটা ইনস্টিটিউশনালি, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এক ধরনের কন্ডিশনিং বা ইনিশিয়েশন করা হয়। সো সেখানে একটা আহ, মানে একদম আমি কনস্পিরেসি না বলেও এক ধরনের অর্কেস্ট্রেশন আছে, যে এই মেসেজগুলো সারাক্ষণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে। এটা এক নাম্বার। তো এটা আমার অ্যাসেসমেন্ট, আপনি এটাকে কিভাবে দেখেন? আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা ক্রাইসিস বা প্রেকারিটি নিয়ে ভাবছি বা কথা বলছি, কিন্তু অনেক সময় আবার দেখা যায় যারা নাকি এগুলা নিয়ে ভাবার কথা, যেমন যারা নাকি প্রগতিশীল, সমাজে প্রগতিশীল আহ, যে গোষ্ঠীগুলা বা বাম গোষ্ঠীগুলা বা উদার পন্থা যারা নিজেদেরকে বলেন, তারাও আবার এই ক্রাইসিস বা বেকারত্ব বা শিক্ষার মান বা আমাদের বায়ু দূষণ বা এই যে স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে সেগুলা নিয়ে তারা হয়তো বা অ্যাওয়্যার বা কাজ করতে চান। কিন্তু তারা আবার যখন নাকি এই নারী বিদ্বেষের কথা বলা হয় এবং নারী বিদ্বেষকে আসলে এটার সাথে যোগ করে এক ধরনের বোধ অ্যানালিসিস বা ফ্রেমিং দেওয়া যায়, তখন তারা আবার সেটা নিতে রাজি হয় না। তারা মনে করে এটা একটা সেকেন্ডারি ইস্যু, হ্যাঁ এটা আমরা পরে হ্যাঁ অ্যাড্রেস করব, বা এটা এখন ইম্পর্টেন্ট না। So আমাদেরকে এখন আসলে অন্য আরো মোর ইম্পর্টেন্ট জিনিসগুলা অ্যাড্রেস করতে হবে। সো এই যে নারীর প্রতি যে বিদ্বেষী, এটা যে আসলে সমাজের
আসলেই যে এই সিস্টেম্যাটিক ভায়োলেন্সের যে ক্লাস ডাইমেনশন আছে বা পুঁজিবাদী ডাইমেনশন আছে, সেটারই একটা পার্ট এবং এমবেডেড পার্ট এবং সেকেন্ডারি না, সেটা আবার তারা অ্যাকনলেজ করতে চায় না। সো এই সমস্যাটাকে আমরা কিভাবে আসলে ওভারকাম করব? আচ্ছা, আমি প্রথমটা আহ, প্রথম যে প্রশ্নটা আপনি করলেন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি যেটা বললেন যে সমাজে এটার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে এবং এটা একভাবে অর্কেস্ট্রেটেড, এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের কালচার। অবশ্যই, এবং এইটা আমি মনে করি যে এক ধরনের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সমাজে, আম, এবং ইতিহাসের নানা সময় অন্যান্য ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সমাজে আমরা এই ধরনের টার্গেটিং এবং মাইনরিটাইজেশন, এই ক্রাইসিস গুলো আমরা দেখতে পাই। ফলে এই আমাদের সমাজেও সেই ওই ধরনের একটা অ্যাকসেপ্টেন্স আছে, কারণ মানুষের মধ্যে যেই লেভেলের হতাশা আমার কাছে মনে হয় সেখানে মানুষ রাষ্ট্রকে খুঁজে পায় না, সরকারকে খুঁজে পায় না। সে খুঁজে পায় হয়তো আহ কোনো ধরনের ফেইথ বেসড কনভিকশন দিয়ে, মানে কোনো ধর্মীয় কোনো জায়গা থেকে কোনো একটা কিছু সুরাহা খুঁজে পায়। এবং তার এবং সে আসলে আহ কি বলে, একজনকে খোঁজে যে আমাকে বাঁচাবে, আমাকে রেস্কিউ করবে। বিশেষ করে আমাদের এখানকার আহ উত্তর উপনিবেশিক ধরনের একটা সমাজে বোঝাপড়া চালু আছে বা একটা মিথ চালু আছে যে, বা এখন এখন আরো বেশি এই মিথটা অনেক শক্তিশালী হয়েছে যে গণতন্ত্র আসলে একটা পশ্চিমা জিনিস, এবং গণতন্ত্র আসলে একটা লিবারাল কালচারের ব্যাপার এবং পলিটিক্সের ব্যাপার, এবং গণতন্ত্র ফেল করেছে। আমাদেরকে গণতন্ত্র কি দিয়েছে? আমাদেরকে গণতন্ত্র দিয়েছে একটা খুবই অবক্ষয় হয়ে যাওয়া সমাজ, এবং আমাদের এত এত চাওয়া, এত এত পাওয়া এবং এত এত সাফারিং। এবং এবং কিন্তু সেখানে ফোকাসটা করা হয় নারী এবং আহ অন্যান্য কি বলে মাইনরিটাইজড গ্রুপ মানুষদের উপর, যে এদের কন্ট্রোল এবং এদেরকে ঠিকঠাক মতো সাফ সুতরা করলে, পরিষ্কার করলে এরা এরা এক মানে আমরা এমন একটা রাজনীতি বা এমন একটা কালচার এস্টাবলিশ করতে পারবো অ্যাজ এ সলিউশন, যেখানে এই ধরনের একটা ফেইথ বেস, একটা একটা ইসলামিক ধরনের একটা জাস্টিস থাকবে। হ্যাঁ, বা একটা অন্য এই ধরনের একটা মরাল একটা কালচার ডমিনেট করবে। যে তো আহ, ফলে সেখানে তারা আম, তাদের কাছে গরিবের ওপর ভায়োলেন্স, মানে এইটা করতে গিয়ে এই ধরনের ক্লিনিং আউট বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান টাইপের এক ধরনের কালচার তারা এস্টাবলিশ করতে গিয়ে তাদের কাছে এই ধরনের ধর্ষণের হুমকি, খুনের হুমকি, বা এই যে গরিব মানুষের উপর কি বলে আম, যৌনকর্মের অভিযোগ, বা কি বলে ড্রাগস নেওয়ার অভিযোগ, এই অভিযোগ এবং তারপরে ভায়োলেন্স, এগুলো তাদের কাছে খুবই মাইনর বা খুবই গৌণ ব্যাপার না আসলে। মানে তারা আহ, ফলে সমাজে এক ধরনের ভিজিল্যান্টের এক ধরনের ডিজায়ার আছে আমার মনে হয়, বা এক ধরনের সেভিয়ারের ডিজায়ার আছে। নিশ্চয়ই। আহ, এবং সেইটা কিন্তু আমরা হাসিনার আমলেও বহু বছর ধরে দেখছি যে শেখ হাসিনা এইটা দিয়েছেন বা উনি ওইটা করেছেন, যেখানে শি ইজ আ পাবলিক সার্ভেন্ট। উনি তো আহ, উনি তো জনগণের টাকায় উনার বেতন হয়, উনি কি করে কাউকে একটা গিফট দিতে পারেন বা কিভাবে এটা করে দিতে পারেন? তো ফলে এই জিনিসগুলো মানুষের মধ্যে ডেভেলপ করেছে যে আচ্ছা, আমরা যদি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট, মানে শেখ হাসিনাকেই আসলে ফ্যাসিস্ট হিসাবে আইডেন্টিফাই করে মানুষজন। এবং এই ধরনের মাস্কুলিন কালচারেও এইটার প্রবণতা আছে যে শেখ হাসিনাই একমাত্র ফ্যাসিস্ট, আমরা ওটাকে রিপ্লেস করব, ওনাকে সাবস্টিটিউট করব আমরা আরেক ধরনের একটা খুবই ডমিনেশন, খুবই কন্ট্রোলিং, খুবই পুলিশিং এক ধরনের রাজনীতি বা সামাজিক কি সম্পর্ক বা সামাজিক অর্গানাইজেশন দিয়ে। এবং এগুলো আমাদের কি বলে, আমরা নানা ধরনের সোশ্যাল মিডিয়া, গ্লোবাল রাইট উইং নানা ধরনের ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আমাদের এখানে কন্টেন্ট আসে, মানুষ সেই কন্টেন্ট কনজিউম করে। বড় ধরন যেসব দলে
কি বলবো, যেসব দলে এই ধরনের ইডিওলজি পোষণ করা হয়, বা যেসব রাজনৈতিক দলের মানুষজন এই ধরনের ইডিওলজি নিজেরাও ধারণ করেন এবং প্রমোট করেন, তারাও নানাভাবে ইনফ্লুয়েন্স করেন, তাদের নানা ধরনের পেজ আছে, বটরা আছে। আম, শিক্ষা শিক্ষাক্ষেত্র, আমাদের শিক্ষার অবস্থা যেরকম, সেখানে আম, যৌনতা, লিঙ্গীয় রাজনীতি, বৈষম্য, এসব নিয়ে কোনো আলাপ হয় না। আহ, ফলে এই আমার মনে হয় এগুলো সবই এটার পিছনে ফ্যাক্টর, যে মানুষের মধ্যে এক ধরনের হিরো, একটা বা সেভিয়ার চাওয়ার একটা প্রবণতা আছে। অভিভাবক, আহ, এবং আপনি ঠিকই বলেছেন, শেখ অভিভাবক। হাসিনা চলে গেছে, কিন্তু খালি হুম। ফ্যাসিস্ট মানে শুধুমাত্র সেই, কিন্তু আমাদের যে সিস্টেম্যাটিকলি যে এক ধরনের হায়ারার্কিক্যাল, হুম। হ্যাঁ, এই যে সমাজ, সেটা কিন্তু আমরা আসলে ওভারটার্ন করতে পারি নাই। শুধু পারি নাই সেটা না, আমরা সবসময় একজন অভিভাবক, সমাজে অভিভাবক খুঁজি। ফ্যামিলিতে তো আহ, আছে, সামাজিকভাবে ইনস্টিটিউশন অভিভাবকের খোঁজা হয়, ঠিকই। হুম। ভালো জমিদার খুঁজি আমরা অ্যাকচুয়ালি। সেটাই আসলে। এবং এই যে মানুষের মধ্যে আম, এই যে শ্রেণী বৈষম্য যে মানুষ নোটিস করে না, হুম। এইটা এইটা থেকে আসলে আমি আপনার দ্বিতীয় প্রশ্নটায় যাব। যে আপনি বলছিলেন যে প্রোগ্রেসিভ বা বামপন্থীদের মধ্যে যে মানে উনারা শ্রেণী নিয়ে কথা বলেন, কিন্তু শ্রেণীর কনস্টিটিউশন বা শ্রেণী কি দিয়ে তৈরি, বা শ্রেণী কিভাবে কি করে এখানে তৈরি হচ্ছে, হুম। সেটা নিয়ে ওনারা ঠিক ওনারা ভীষণ ট্র্যাডিশনালিস্ট, খুব রিজিড, এবং ঠিক নতুন ভাবে চিন্তা করতে চান না। আম, এটা আমি আপনার সাথে একদমই এগ্রি করি। আম, আমার মনে হয় এটা ওনাদের কি বলবো আসলে, ওনাদের ভাবা দরকার নতুন করে, যেটা ওনারা করছেন না। এবং এই যে শ্রেণী বৈষম্য মানুষ দেখে না, এটা আসলে মানুষের মধ্যেও কি বলে এটা, ক্লাস কনসিয়াসনেস তৈরি করা। হুম। এইটা যে আমার লেনিনের আমলের বা কি বলবো স্টালিনের আমলের মডেল দিয়ে হবে না আসলে। হ্যাঁ, হুম। আমাকে নতুন ভাবে আমার বামপন্থী রাজনীতি ভাবতে হবে। সেই চিন্তাগুলা আমি কম দেখি, খুবই কম দেখি। ফলে উনারাও যে মানুষকে আহ, মানে যেটা বলে যে ক্লাস কনসিয়াসনেস তৈরি করবেন মানুষের মধ্যে, মানুষকে, এখানকার মানুষের আম, মানে এই আইডেন্টিটি পলিটিক্স, হ্যাঁ, এটাকে চ্যালেঞ্জ করবেন। হ্যাঁ, বা মানুষকে আস্তে আস্তে এইটার থেকে বের করে অন্যভাবে সংগঠিত করতে পারবেন, সেই ধরনের লিডারশিপ সম্ভবত লেফটে এখন নাই, আমার কাছে মনে হয়। ফলে হ্যাঁ, এটাও একটা বিষয় যে এই ধরনের এক চোখা এবং খুবই কি বলে একদম খুব রিডিউসড কিছু ধরনের এই প্রতিবাদ, এবং কোনো অর্গানাইজড শক্তি হিসাবে জনগণ এই মুহূর্তে নাই বাংলাদেশে। ধন্যবাদ মিথিলা আপনাকে।